1883 সালের 2রা মে কাশীশ্বর মিত্রের বাড়িতে নন্দবাগান ব্রাহ্ম সমাজের উৎসব। অনেক জ্ঞানীগুণীদের সাথে সেখানে উপস্থিত ছিলেন যুবক রবীন্দ্রনাথ এবং যুগপুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। রবি ঠাকুরের বয়স তখন 22 আর শ্রীরামকৃষ্ণদেবের 47। প্রার্থনা সভার শুরুতে রবি ঠাকুর পিয়ানো বাজিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে গান শোনালেন। গান শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণ ভাবে উন্মত্ত হয়ে পড়লেন। তারপর শ্রীরামকৃষ্ণ সবার সাথে সেদিন লুচি ডাল মিষ্টি খেয়ে দক্ষিণেশ্বরে ফিরে আসেন। দ্য স্টেটসম্যান পত্রিকায় এই উৎসবের খবর প্রকাশিত হয়। শ্রীরামকৃষ্ণ কথামৃতে উল্লেখ রয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্তদের সাথে বসে আছেন। ব্রাহ্ম ভক্তদের সাথে কথা বলছেন। সেখানে উপস্থিত রাখাল মাস্টার। সময় তখন বেলা 5টা। কাশীশ্বর মিত্রের বাগান বাড়ি নন্দবাগানে। তিনি আগে সদরওয়ালা ছিলেন। তিনি ছিলেন আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। নিজের বাড়িতে দোতলার একটি ঘরে ঈশ্বর উপাসনা করতেন এবং মাঝে মাঝে ভক্তদের নিমন্ত্রণ করে উৎসব করতেন। কাশীশ্বর মহাশয়ের মৃত্যুর পর ওনার সন্তানেরা শ্রীনাথ এবং যজ্ঞনাথ প্রভৃতি ওই রকম উৎসব করেছিলেন। তারাই শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে অতি যত্ন করে নিমন্ত্রণ করে এনেছিলেন। ঠাকুর প্রথমে এসে নিচে একটি বৈঠকখানা ঘরে বসেন। ধীরে ধীরে ব্রাহ্ম ভক্তগণ সেই ঘরে একত্রিত হন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুর বংশের অন্যান্য ভক্তরাও এই উৎসবে উপস্থিত ছিলেন। এরপর শ্রীরামকৃষ্ণ ঠাকুর ভক্তদের সঙ্গে দোতলার উপাসনা মন্দিরে গিয়ে বসলেন। উপাসনা ঘরের পূর্ব দিকে বেদি রচনা হয়েছে। দক্ষিণ পশ্চিম কোণে ইংরাজি বাদ্যযন্ত্র পিয়ানো রয়েছে। পিয়ানো ও হারমোনিয়াম সংযোগে একের পর এক ব্রহ্মসঙ্গীত হতে থাকল। সঙ্গীত শুনে ঠাকুরের আনন্দের সীমা রইল না। রাত 9টা হলো। ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরে আসতে হবে। গৃহস্বামীরা সংসারী ভক্তদের খাতির করতে করতে এত ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, ঠাকুরের খবর নিতে পারছেন না। আহারের শেষে ঠাকুর গাড়িতে উঠলেন। গাড়ি ভাড়া কে দেবে? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করতে করতে গল্প করেছিলেন। শ্রীময়ের শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ে জানা যায়, সেকালের অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদের সাথে শ্রীরামকৃষ্ণের আলাপ ছিল। ঠাকুর নিজেই যেতেন অনেকের কাছে। শ্রীরামকৃষ্ণের ব্রাহ্ম সমাজেও যাতায়াত ছিল। সেই যাওয়াকে কেন্দ্র করে একবার গোলমালও বেঁধেছিল। এসব সত্ত্বেও ব্রাহ্ম সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে শ্রীরামকৃষ্ণের যোগাযোগ অক্ষুণ্ণ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথেও শ্রীরামকৃষ্ণের আলাপ ছিল। একে অপরকে শ্রদ্ধা করতেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ হয়েছিল 1866 সালে। তখন রবীন্দ্রনাথের বয়স ছিল মাত্র 5 বছর। রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনতে ভালোবাসতেন, যার মধ্যে উল্লেখযোগ্য গানগুলি হল তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, আমার মাথা নত করে দাও, দিবানিশি করিয়া যতন। অপরদিকে রবি ঠাকুর, যিনি মনে প্রাণে ছিলেন ব্রহ্মবাদী, নিরাকার ব্রহ্মের আরাধনা করতেন, তিনি একটা সময়ের পর শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক শক্তিকে মেনেছিলেন। সেই জন্য 1934 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের মালঞ্চ উপন্যাস প্রকাশিত হলো, তখন দেখা গেল উপন্যাসের চরিত্র নীরজা শ্রীরামকৃষ্ণের ভক্ত, যার বিছানার মাথার উপর পরমহংসদেবের ছবি টাঙানো রয়েছে। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণের কাছেই নীরজা আশ্রয় খোঁজে দিনরাত। নীরজা দুহাত জোর করে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বলে, বল দাও ঠাকুর, বল দাও, মুক্তি দাও অধম নারীকে। রবীন্দ্রনাথ ঠাকুর মনে প্রাণে ব্রাহ্ম হলেও যুগপুরুষ শ্রীরামকৃষ্ণের শক্তিকে স্বীকার করেছিলেন। 1936 সালে তিনি শান্তিনিকেতনে বসে পরমহংস রামকৃষ্ণ দেব নামে 12 লাইনের একটি কবিতা লিখেছিলেন। কবিতাটির ইংরাজি অনুবাদও তিনি নিজেই করেছিলেন। এখানেই শেষ নয়। ইতিহাস ঘেঁটে জানা যায়, শ্রীরামকৃষ্ণের প্রয়াণের বেশ অনেকদিন পর কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আয়োজিত একটি অনুষ্ঠানে রবি ঠাকুর সভাপতিত্ব করেছিলেন। সেই অনুষ্ঠানে তিনি ইংরেজিতে দীর্ঘ ভাষণ দিয়েছিলেন।
পরের দিন আনন্দবাজার পত্রিকায় সেই ভাষণের বাংলা অনুবাদ প্রকাশিত হয়, যেখানে তিনি বলেছিলেন, পরমহংসদেবকে আমি ভক্তি করি। ধর্মনৈতিক ধ্বংসবাদের যুগে তিনি আমাদের আধ্যাত্মিক সম্পদ উপলব্ধি করে সেটির সত্যতা প্রমাণ করেছেন।